রাজ্যের রাজনৈতিক ময়দানে ফের জোরালো হচ্ছে জোট রাজনীতির আলোচনা। একসময় যে ঐক্য বদলে দিয়েছিল বাংলার ক্ষমতার সমীকরণ, আজ সেই ঐক্যই প্রশ্নের মুখে। কেন ভেঙে গেল বিরোধী শক্তির একতা? কেন একই লক্ষ্য নিয়েও একসাথে লড়তে পারছে না বিরোধীরা? 2011 সালে সেই রাজনৈতিক পরিবর্তনের ইতিহাস এখনও তাজা। তখন বামফ্রন্টের বিরুদ্ধে লড়াইয়ে একজোট হয়েছিল বিভিন্ন বিরোধী শক্তি, যার ফলেই ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। কিন্তু সময়ের সাথে সাথে বদলেছে রাজনৈতিক বাস্তবতা, বদলেছে সমীকরণ। বর্তমানে অভিযোগ, বিরোধী শিবিরে চরম বিভাজন। একই আসনে একাধিক প্রার্থী দাঁড়ানোয় ছড়িয়ে পড়ছে ভোট, আর তার সরাসরি সুবিধা পাচ্ছে শাসক দল। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, একক লড়াইয়ে কি আদৌ সম্ভব শাসককে পরাজিত করা? এই সমস্ত জটিল সমীকরণের মধ্যেই নিজের বক্তব্য তুলে ধরছেন গোঘাটের বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী মুক্তারাম ধাউড়ে। প্রচার তো করছেন, বিভিন্ন জায়গায় ঘুরছেন, প্রচার কি কমপ্লিট না এখনো কিছু বাকি আছে? না, এখনো কিছু বাকি রয়েছে। 16টা অঞ্চলের মধ্যে আমরা কালকে নকুন্ডা করেছি, সাউড়া বাকি রয়েছে। টোটাল সাউড়াটা বাকি রয়েছে। বাকি আমাদের ভাদুরের একটা ফেজ হয়েছে, একটা ফেজ বাকি রয়েছে। 16টা অঞ্চলের মধ্যে এখন পর্যন্ত সাউড়া মান্দারণ একটা ফেজ বাকি রয়েছে। দুদিন করে আমরা ঘুরছি, তার মধ্যে সাউড়াটা টোটালটাই বাকি রয়েছে, আর কুমুরসা বাকি রয়েছে। কুমুরসা একবেলা বিকালের দিকে একটা পাঠ করেছিলাম আমরা, বাদলার দিকটায়। কিরকম সাড়া পাচ্ছেন? দেখুন, আমি বারেবারই বলেছি যেটা, যে গোঘাট থানা হচ্ছে লাল ঝান্ডার মাটি। গোঘাট থানার মানুষ 1977 সাল থেকে লক্ষ্য করে দেখেছি বিভিন্ন লড়াই আন্দোলনের মধ্য দিয়ে, কৃষক আন্দোলন, ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন, এইসব আন্দোলনের মধ্য দিয়ে গোটা গোঘাট থানা লাল ঝান্ডায় একেবারে পরিপূর্ণ। তো সেখানে মানুষ কিছুটা ভুল বুঝেছিল, আর আমাদেরও হয়তো বামপন্থীতে চলার পথে কোথাও কিছু ভুল ছিল। মানুষ ভেবেছিল যে বামফ্রন্টের চেয়ে হয়তো অন্য কোনো সরকার এলে আরও সুখে থাকবেন, আরও শান্তিতে থাকবেন। 11 সালে এই মামাটি সরকার আসার পর যে ভাঁওতাবাজি কথাগুলো বলেছিলেন দিদিমণি, বছরে 2 লক্ষ বেকারের চাকরি, কিছুই হয়নি। এবং কৃষির যে উন্নয়ন, কৃষকের যে উন্নয়ন, শ্রমজীবী মানুষের যে মানে মজুরি কাঠামো, বেতন কাঠামো, যেটা বামফ্রন্টের আমলে আমরা বসে একটা ঠিক করতাম, বছরে একটা শ্রমিকের পেট চালানোর জন্য কতটা টাকার প্রয়োজন। তাহলে একটা বেতন কাঠামো, লেবার কমিশন ছিল, সেই লেবার কমিশনের তো এখন অস্তিত্ব পাওয়া দুর্দায় হয়ে গেছে। আমাদের একটা লেবার কমিশন গঠন করা হয়েছিল। লেবার কমিশন ঠিক করে দিবে একটা দিনমজুরের সংসার চালানোর জন্য কতটা টাকা প্রয়োজন হতে পারে, এবং কাজের সময়টাও ঠিক করে দেওয়া হয়েছিল। আমরা বামপন্থীরা মানে রক্ত দিয়ে সংগ্রাম করে লড়াই করে ঠিক করেছিল যে না, 8 ঘন্টায় ডিউটি করবে। 8 ঘন্টার লড়াইয়ের জন্য, 8 ঘন্টা কাজের জন্য আমাদের লড়াই আন্দোলন হয়েছে। তাতে করে আমাদের বামপন্থীদের অনেকে রক্ত ঝরেছে। তো সেই জিনিস মানুষ আর দেখতে পাচ্ছে না। এখনই একটা সমকোড আইন চালু করেছে কেন্দ্র সরকার, যেখানে 8 ঘন্টা নয় 12 ঘন্টা শ্রমিকদের কাজ করতে হবে। আমরা এইসব প্রচারের মাধ্যমে তুলে ধরছি। প্রচারের মাধ্যমে একটা জিনিস লক্ষ্য করছি, যেটা ইয়ং জেনারেশান, কিছু মানে অশিক্ষিত, অর্ধশিক্ষিত যাকে বলা হয়, যাদের হাতে মদের বোতল তুলে দেওয়া হয়েছে। মানে মদ খেয়ে নেশা করে তারা বুঁদ হয়ে রয়েছে। এরকম একটা পরিস্থিতি তারা আমি বারে বারে আমার বক্তব্যের মধ্যে দিয়ে বলেছি যে রাম নাম করতে হলে আকণ্ঠ মদ্যপান করতে হবে, এটা তো আমাদের হিন্দু সমাজ বলেনি। রামনবমীতে 1 পেট মদ খেয়ে, গলা পর্যন্ত মদ খেয়ে তলোয়ার নিয়ে উদ্দাম নৃত্য, এটা অন্তত হিন্দু সমাজ মেনে নেবে না। আমাদের হিন্দু সমাজ যেটা, যে সনাতনী হিন্দু, এখন বিজেপি একটা কথা বলছে কি, বিজেপি তো একটা উগ্র ব্রাহ্মণ্যবাদ। তারা রাম নামকে নিয়ে একটা গোটা পশ্চিমবাংলায় একটা অস্থিরতা সৃষ্টি করতে চাইছে। অন্য রাজ্যে রয়েছে তো, সেখানে শিডিউল ট্রাইব অবস্থা কি, উত্তরপ্রদেশে যে মায়ের সাথে মাঠে গেল, একটা 16 বছরের মেয়ে ছেলেকে তুলে নিজে ধর্ষণ করলো, যোগী আদিত্যনাথের রাজ্যে। তো আমাদের এখানে যদি সেরকম চাই, জনগণ বুঝতে পারছে পরিস্থিতিটা কি। সারা ভারতবর্ষে যেখানে বিজেপির রাজত্ব রয়েছে, সেখানে আমাদের শ্রমজীবী মানুষরা কত সুখে রয়েছে।
এটা মানুষ বুঝতে পারছে, পশ্চিমবাংলার মানুষ। আর এই 2011 থেকে 2026 এই 15 বছরে আমাদের মামাটিনি সরকারের মানে হেড অফ দ্য পার্টি অর্থাৎ দিদিমণি, তিনি কতটা সুখে রেখেছেন। এখানে পশ্চিমবাংলার মানুষ একটা শিক্ষা হয়েছে কি জানেন, যেটা হচ্ছে যদি না তৃণমূল সরকারে আসতো, মামাটির সরকার যদি আসতো পশ্চিমবাংলায়, তাহলে পশ্চিমবাংলার মানুষ এতদিনকাল যে ধারণা ছিল চোর ছেঁচর গুন্ডা এরাই মাত্র জেলখানায় থাকে, কিন্তু পশ্চিমবাংলার মানুষের একটা শিক্ষা হয়ে গেল যে দেশের মন্ত্রী নেতারাও জেলখানায় যেতে পারে। মামাটি মানুষের পুরো শিক্ষা দপ্তরটা জেলখানায়, তাহলে মন্ত্রীরাও জেল খাটতে পারে। আমরা 35 বছর রাজত্ব করেছি, একটা স্ট্যাটিস্টিক একটা দেখান হিসাব করে, পশ্চিমবাংলার যে আমাদের সবচেয়ে বড় শত্রু যারা, হিসাব করে দেখাক আমাদের কোন মন্ত্রীরা জেল খেটেছেন। মন্ত্রী নয়, আমাদের পঞ্চায়েত লেভেলের কোনো একটা মেম্বার কিংবা একটা প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, 2 নম্বরে ওরা তো অনেক কথাই বলেছিল যে হ্যাঁ চুরি করেছে, বামফ্রন্ট নেতৃত্বরা চুরি করেছে, অমুক করেছে। তো চোর হিসাবে আমাদের একটা নেতৃত্বকে, একটা আমাদের পঞ্চায়েত মেম্বারকে জেল খাটাতে পেরেছে 15 বছরে। আমরা চ্যালেঞ্জ করে বলছি, ওনারা দেখান। 11তেও তো আপনাদের কংগ্রেসের সাথে জোট ছিল, হ্যাঁ, তো হঠাৎ কি এমন হলো যে জোট ভেঙে গেল? দেখুন পরিস্থিতিটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে, যেটা হচ্ছে আমরা বামপন্থীরা 4-5টা দল আমরা পশ্চিমবাংলায় বারে বারে লড়াই করেছি। এবারে অ্যাবসার্ট যদি আমাদের সিটগুলি চেয়ে বসেন, আমরা যেখানে জোর লড়াই দিতে পারবো, আবদারের একটা সীমা থাকে। আমার নেতৃত্বরা আরও ভালো করে বলতে পারবেন ব্যাপারটা। সম্ভবত জোট সিট সংক্রান্ত ব্যাপার নেই, মতটা একই ছিল, পথটা একই ছিল যে পশ্চিমবাংলা থেকে তৃণমূলকে সরাতে হবে। সম্ভবত ওই সিটের সমস্যা নেই। আচ্ছা, এই প্রশ্নটা নিয়ে আপনাকে বলি, যেহেতু বললেন আপনি, সম্ভবত যেটা আপনি কথাটা বললেন, তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে সরাতে হবে। 11 সালে সমস্ত বিরোধীরা একত্রিত হয়েছিল, আপনারা বিরোধীরা একত্রিত হতে পারছেন না কেন? দেখুন এটা হচ্ছে একটা খুব সত্যি কথা, আমাদের লক্ষ্যবস্তুটা সবারই এক, লক্ষ্যটা সবারই এক, মতটা কিন্তু ঠিক মিলছে না। মতের মেলটা না হওয়ার জন্য আমরা লক্ষ্য, আমরা পৌঁছাবো আরামবাগে, আমাদের লক্ষ্য সবারই এক যে তৃণমূলকে হাঁটাবো। কিন্তু কেউ বলছি যে আমরা হয়তো এই বেঙ্গাই রোড হয়ে যাব, কেউ বলছি সরাসরি মাঠে হেঁটে যাব, আর কেউ বলছি ভিকদাস থেকে বাসে চেপে যাব। মানে এই যে মতের মেলটা, এর একটা সমস্যা, কিন্তু লক্ষ্যটা সেটা হলো আপনি আরামবাগে পৌঁছতে পারবেন, কিন্তু এখানে যে ভোট ভাগাভাগি যদি হয়ে যায়, তাহলে কি আক্ষরিক করতে যে লক্ষ্য, সে লক্ষ্য কি পূরণ হবে আপনাদের? না, ভোট ভাগাভাগি হলে তো আক্ষরিক করতে সে এটা হবে না। লাভটা কাদের হচ্ছে? লাভটা অ্যাকচুয়ালি ধরতে গেলে টিএমসি। তাহলে আপনারা এই সমস্ত বিষয় নিয়ে আপনার দলের ঊর্ধ্বতন যারা নেতা নেতৃত্ব আছে বা কংগ্রেসের সঙ্গে বা আরো অন্যান্য আপনার শরিক আছে অন্য রাজনীতি, তাদের সঙ্গে কোনোভাবে আলোচনা কিছু হয়নি? কিন্তু দেখুন টিএমসির কাছে যে ভোটটা ছিল সেটাও তো ভেঙে আমাদের দিকে আসছে, যেটা আমাদের ভোট ব্যাংকটা, আমাদের ভোট ব্যাংকটা সেটাও তো ভেঙে আসছে। গরিব মানুষ তাহলে কি লক্ষ্য থেকে তো বিচ্যুত হচ্ছেন? একদিকে বলছেন আপনি আপনার লক্ষ্য তৃণমূলকে সরানো, আবার বলছেন আপনাদের ভোট ব্যাংক বাড়াবেন। তাহলে কি নিজেদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য এরকম? না 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 না, আমরা ভোট ব্যাংক বাড়ানো নয়। আর গোটা পশ্চিমবাংলায় দেখুন, গোটা পশ্চিমবাংলায় বেশ কিছু সিটে দেখুন এখনই বিভিন্ন চ্যানেল বামপন্থীরা যে জয়লাভ করবে তার একটা সম্ভাবনা তৈরি হয়ে গেছে বিভিন্ন সিটে। হ্যাঁ, আমাদের গোঘাট থানাতেও এমন একটা পরিস্থিতি হয়েছে, যতই প্রার্থী দাঁড়াক না কেন মানুষ জানে কংগ্রেসকে দেখেছে, তৃণমূলকে দেখেছে, বিজেপি সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে বিজেপি ক্ষমতায় আছে তাদেরও চরিত্র দেখেছে, তাদেরও ব্যাপারটা দেখেছে। কিন্তু 35 বছরের রাজত্বকালে পশ্চিমবাংলার যে শাসন ব্যবস্থা যে আমরা পরিচালনা করেছিলাম সেটাও দেখেছে। প্রতি বছর এসএসসি, পিএসসি, টেটের মাধ্যমে বেকার ছেলেদের চাকরি দেওয়া হতো। আমরা বলেছিলাম কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। আমরা শিল্প স্থাপন করতে চেয়েছি। সমস্ত বিষয় আপনাদের ম্যানিফেস্টোতে আছে আছে। এবার বিষয় যেটা হচ্ছে, আপনারা যে বলছেন যে আপনারা তৃণমূলকে সরাবেন বা আপনাদের লক্ষ্য একই সবারই, তো সেক্ষেত্রে এই যে ভোট ভাগাভাগি হয়ে যাওয়া, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রার্থী, হ্যাঁ, একটা বিধানসভায় 10টা-12টা করে প্রার্থী দাঁড়াচ্ছে, তো আপনার কি মনে হয় এখন কৌশলটা দেখুন রেজাল্ট হবে, তাতে করে কি মনে হয় কোনো রাজনৈতিক দল এককভাবে সরকার গঠন করতে পারবে?
পশ্চিমবাংলার পরিস্থিতি এককভাবে সংখ্যাগরিষ্ঠ হওয়ার সম্ভাবনা খুব কম। আবার একটা কথা বলি, দেখুন কিছু প্রার্থী, বিভিন্ন বুথে কিছু প্রার্থী বর্তমান সরকার তারা পুশ করে দিচ্ছে। আমাদের যেটা মনে হয়েছে যে আমাদের ভোটটা কেটে যাক, ওদের ভোটটা কিছুটা কমে যাক, স্বতঃস্ফূর্তভাবে যে নির্দলই বলুন অন্য দলই বলুন স্বতঃস্ফূর্তভাবে প্রার্থী দেওয়ার ব্যাপারটা আপনি লক্ষ্য করেন। যে এই যে আমাদের মুর্শিদাবাদের যে এমএলএ ধরা পড়ে গেল, যে মসজিদ তৈরির ব্যাপারটা যে কত কোটি টাকার, এটা কারা করছে? সেটা বামফ্রন্ট যাতে না ক্ষমতায় আসতে পারে পশ্চিমবাংলায়, সেটা বিজেপিও চাইছে, তৃণমূলও চাইছে। তাহলে মাঝ থেকে একটা করে প্রার্থী গুঁজে দেওয়া হোক। সেটা বিজেপিও করতে পারে, তৃণমূলও করতে পারে, যে বামফ্রন্টের ভোটটা যাতে কেটে দেওয়া হয়, যাতে কেটে যায়, এরকম সম্ভাবনা নিয়ে ওনাদের কাছে। দেখুন আপনার ইলেকট্রাল বন্ড নিয়ে যে টাকা, সে টাকা দিয়ে ভোট কিনা অতি সহজ গরিব মানুষের। হ্যাঁ, আচ্ছা, আপনাদের ইস্তেহার তো প্রকাশ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। তো গোঘাটের জন্য, আপনি গোঘাটের ফর্ড ব্লকের প্রার্থী, হ্যাঁ, গোঘাটের জন্য আলাদা করে কোনো ইস্তেহার প্রকাশ হয়েছে? আমি গোঘাটের জন্য আলাদা ইস্তাহার বলতে আমি যেটা জনগণের কাছে, গোঘাট জনগণের কাছে যেটা রেখেছি, দোলকার জলার সম্পূর্ণ সংস্কার, খাল কেটে পুরো ড্রেজিং ব্যবস্থা করে জলটাকে সমুদ্রে ফেলা, ওখানে মানুষগুলো চাষ করতে পারবে। এবং যে পতিত জমিটা রয়েছে, আমরা গোঘাট থানার আমার যে 4টে অঞ্চল, সাওরা, কুমরসা, বালি, হ্যাঁ, এই যে কয়েকটা অঞ্চলের যে মানুষের জমি জায়গা রয়েছে, তাদেরকে নিয়ে এক কাছে বসে ওইখানে আমরা শিল্প কিংবা কারখানা স্থাপন করার আমরা পরিকল্পনা করব, যাতে আমাদের গোঘাট থানা যথা পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা কাজ পেতে পারে। আমার ফার্স্ট এজেন্ডা রয়েছে এটা। আমি বলেছি যদি আমরা সরকারে আসতে পারি, প্রথম হবে ওই জলা জমিকে ভরাট করে আমরা ওখানে শিল্প স্থাপন করব, যেখানে কারো কোনো অবজেকশন থাকবে না, ওখানে কেউ এসে অনশন করবে না, অন্তত শরবত খেয়ে অনশন করবে না। আচ্ছা, ওখানে আরেকটা বিষয় বলতে পারি, যে জলা জমি বলছেন, ওটা বিকল্প কিছু ভাবা, ধরুন মাছ চাষও তো করা যেতে পারে। হ্যাঁ, মাছ চাষও করা যেতে পারে, কিন্তু আমরা যেটা পরিকল্পনা, সবচেয়ে বড় কথা মাছ চাষে যেটা হবে তার চেয়ে আমার মনে হয় কারখানা করলে আরও ভালো হবে। যেটা খাল হবে তাকে লক গেট তৈরি করে তাতেও মাছ চাষ করা যেতে পারে। একটা খাল কেটে জলটাকে বার করে দিয়া সেটাকে বিভিন্ন জায়গায় লক গেট তৈরি করে। নকুন্ডা সাওড়া অঞ্চলে প্রচুর জলা জমি আছে এবং সরকারি ভেস্টের জমি। হ্যাঁ হ্যাঁ। তো সেই জায়গাগুলোতে যদি মৎস্য চাষ করা হয়, হ্যাঁ, সেই বিষয়ে আপনার কি মতামত? অবশ্যই খুব ভালো, খুব ভালো হবে। মৎস্য চাষ করলে আমাদের তো বিভিন্ন রাজ্য থেকে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আমরা ওই যে মাছ কিনে খাই, আমাদের পশ্চিমবাংলায় কটা মাছ উৎপন্ন হয়, আমরা বিভিন্ন চালানি মাছটাই তো কিনে খাই, তা মাছ চাষ করলেও ভালো হয়। ক্ষমতায় এলে কি সেই জায়গাটা নিয়ে ভাববেন? অবশ্যই ভাববো, অবশ্যই ভাববো। আর একটা যেটা ভাববো, আমাদের উত্তর গোঘাটে 3টে অঞ্চল, ভাদুর, বেঙ্গাই, কুমারগঞ্জ, যখনই ইলেকট্রিক গ্রীষ্মকাল, প্রখর গ্রীষ্মকালে যখনই গন্ডগোল হয়, ওখানে সাবস্টেশন না থাকায় ওখানে মানুষরা খুব ইলেকট্রিসিটির অভাবে খুব ভুগে, খুব কষ্ট পায়। আমাদের পরিকল্পনা রয়েছে ওখানে একটা সাবস্টেশন, ওই 3টে অঞ্চলের মাঝে একটা সাবস্টেশন তৈরি করা। আর যেটা হচ্ছে আমাদের আমলে যে উপস্বাস্থ্য কেন্দ্রগুলো গড়ে উঠেছিল, লক্ষ্য করে তেমনি জিতারপুর, বদনগঞ্জ, তারাহাট, নকুন্ডা সম্ভবত, এগুলো ভগ্নদশা। এই উপস্বাস্থ্য কেন্দ্রগুলো গড়ে উঠেছিল, প্রত্যেকটাতে 10টা করে সিরিয়াস বেড ছিল, ডাক্তার থাকতো, নার্স থাকতো আমাদের আমলে। হ্যাঁ, যে ওখানে প্রত্যন্ত গ্রামের মানুষজন রাত বিরেতে যাতে সারা সহযোগিতা পায়, অন্তত প্রাথমিক চিকিৎসাটুকু পায়, তারপরে অন্য জায়গায় নিয়ে যাবে। কিন্তু সেই উপস্বাস্থ্য কেন্দ্রগুলোর অবস্থা দেখুন। আমি সেদিনে তারাহাটে দেখলাম ছাত্রা, যে উপস্বাস্থ্য কেন্দ্র, ছাত্রা খসে খসে পড়ছে, আর গায়েতে সব কৃষকের পরিবারের মেয়েরা ঘুঁটে দিচ্ছে, গোবরের ঘুঁটে দিচ্ছে দেওয়া রয়েছে। তাহলে যিনি আমাদের বর্তমান সরকারের যিনি প্রার্থী, উনি বলছেন যে বিরাট একটা এখানে গড়ে তুলব, হসপিটাল গড়ে তুলব, মেডিকেল কলেজ গড়ে তুলব। আরে ওইটা করতে হবে না, উনি আগে এই উপস্বাস্থ্য কেন্দ্রগুলো দেখুন, যাতে গ্রামের গরিব মানুষরা অন্তত চিকিৎসা পায়। রাত বিরেতে আমার প্রসূতি মায়েরা রাতের বেলা নিয়ে যেতে পারবে না, যাতে অন্তত প্রাথমিক চিকিৎসাটা। একবারে শেষ প্রশ্ন করব। হ্যাঁ, আপনি তো দীর্ঘদিন ফর্ড ব্লকের সঙ্গে যুক্ত। হ্যাঁ, এবং আপনি গুয়াহাটিরই মানুষ। হ্যাঁ, এবং একাধারে আপনি শিক্ষক। হ্যাঁ, বিভিন্ন কাজে নিশ্চয়ই আপনাকে চুঁচুড়াও যেতে হয়। হ্যাঁ। তো এই আরামবাগকে জেলা তৈরি করা, এই বিষয়ে আপনার মতামত কি? কতটা প্রয়োজন বলে মনে করেন যে আরামবাগকে জেলা ঘোষণা করা? দেখুন, হুগলি জেলা যে বিস্তীর্ণ এলাকা, হ্যাঁ,
একবারে আপনি যদি আমাদের এই গোঘাট থানা 3টে জেলার মানে কর্নারে দাঁড়িয়ে আছে, 3টে জেলা পাশাপাশি। এদিকে আছে মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান। এখান থেকে একবার হাওড়া, বিস্তীর্ণ এলাকা, বিরাট বড় একটা জেলা। এতে যদি একটা নতুন জেলা আরামবাগে গঠন হয় তাহলে আমার মনে হয় খুব ভালো হবে। এখানের গ্রামের মানুষ, এখানের কিছু পুরসুরা, খানাকুল, আরামবাগ, তারকেশ্বর, গোঘাট এইসব নিয়ে আরও ওইদিকে একটা নিয়ে যদি একটা জেলা তৈরি হয় খুব ভালো, খুব ভালো হবে, অবশ্যই ভালো হবে। কিন্তু আপনাদের ইশতেহারে সে উল্লেখ নেই কেন জেলা প্রশাসন? দেখুন, আমি হয়তো ব্যক্তিগতভাবে বললাম, আমার পার্টি, আমার বামফ্রন্ট নেতৃত্বরা হয়তো অন্য চিন্তাভাবনা করতে পারেন। আমার এটা ব্যক্তিগত মতামত। কোনো একটা কাজের জন্য চুঁচুড়া যেতে হলে কোনো একটা গরিব মানুষকে না, আমাকেও যেতে হলে সারা দিনটা নষ্ট হয়। এটা আমার কিন্তু রাজনৈতিক কথা নয়, এটা আমার ব্যক্তিগত, যথেষ্ট দূরত্ব। এটা আমার ব্যক্তিগত কথা যে আরামবাগ যদি একটা জেলা দপ্তর তৈরি হয় তাহলে অন্তত আশপাশের মানুষের পক্ষে ভালো হবে। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ। আমরা একটা ঘটনা দেখলাম প্রচারে বেরিয়ে আপনার দল বামফ্রন্ট এবং বিজেপি মুখোমুখি হয়ে স্লোগানিং হচ্ছে। তো নির্বাচন কমিশনের কাছে তো একটা পারমিশন থাকে, খবর থাকে কে কোথায় প্রার্থী কোথায় প্রচার করবে। তাহলে এই যে দুটো বিরোধী দল বা সামনাসামনি হচ্ছে, উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে, যে কোনো মুহূর্তে হানাহানি হতে পারে। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? নির্বাচন কমিশনের গাফিলতি নাকি না একটা নিচের তলায় প্রশাসনিক গাফিলতি? এখন বলি, আমরা অনেকখানাই বলে ফেলেছি যে বিজেপির মদতে নির্বাচন কমিশন চলছে। নির্বাচন কমিশনের যে দপ্তর এখানে, ওনারা জানেন, ওনাদেরকে পারমিশন দিয়েছে বিজেপি, যে আমাদের প্রশান্ত দিগারে তার প্রচারের প্রথম শুরু হওয়ার কথা ছিল কাঁটালি থেকে, আর আমাদের 9টা থেকে ছিল নকুন্ডার হাটতলায়। কিন্তু আমরা নকুন্ডায় হাটতলায় গিয়ে দেখি আমাদের আগে থেকেই ওনারা গাড়ি বাদ্যি বায়না নিয়ে আমাদের পার্টি অফিস থেকে এসে আমরা হাটটায় ঢুকবো, দেখি আমাদের পথ আটকে, আমরা হাটটায় ঢুকতে পারছি না। ওখানে যে এমসি টিম ছিল তাদেরকে আমরা বললাম যে কী ব্যাপার, আপনারা আমাদের দেখুন, আমাদের টাইমটা দেখুন আর আমাদের স্থান দেখুন, আমরা কোথা থেকে শুরু করব। আমাদেরকে প্রশাসন এবং আপনারা আমাদেরকে অনুমতি দিয়েছেন, আমরা অনুমতি সাপেক্ষে এখানে প্রচারে এসেছি, ওনারা আমাদের এখানে সামনে কেন? এটা কি আপনারা চাইছেন যে দুটো দলের মধ্যে সংঘর্ষ লাগাতে? এটা তো হতে পারে না। আমরা যেহেতু সর্বদলীয় বৈঠকে এসডি অফিসে, বিডি অফিসে বারে বারে বলা হয়েছে যে না, একটা দল যখন এক জায়গায় প্রচারে থাকবে আর একটা দল সেখানে, তাকে অনুমতি দেওয়া যাবে না। তাহলে কি করে হলো? শুধু এই ঘটনা নয়, এর আগেও কিন্তু গুয়াহাটি হয়েছে, তৃণমূল বিজেপি সামনাসামনি হয়ে গেছে। দেখুন, ওনাদের তৃণমূল বিজেপির ওদের নিজেদের মাস্ততো ভাই, বুঝতে পারছেন, ওনাদের ব্যাপারটা ছেড়ে দেন। কিন্তু আমরা আমাদের আমাদের কাছে তৃণমূলও যা, বিজেপিও তাই। আমাদের পথ আটকাবার চেষ্টা করা হবে কেন? তারা কি ওরা ভয় পাচ্ছে যে বামপন্থীরা যাতে না রাস্তায় বেরোতে পারে? তাহলে ভোট যত এগিয়ে আসছে, এইভাবে যদি বিরোধী দলেরা সামনাসামনি হয়ে যায়, উত্তপ্ত বা যে কোনো সময় হানাহানি হতে পারে। হ্যাঁ, আমরা চাইছি না হানাহানি যেতে। আমরা যেটা লক্ষ্য করলাম, ওনাদের দলে যেগুলি ছিল সব বিভিন্ন জায়গা থেকে ভাড়া করে নিয়ে জানা ইয়ং ছেলেরা বাদ্যি বায়না করে রাস্তা ঘিরে নাচকন করতে, এবং ওখানে সবচেয়ে বড় কথা একটা স্লোগানিং চলছে। প্রশান্ত বয়সে আমার চেয়ে ছোট, ওর মুখ থেকে স্লোগান হচ্ছে যে বনের সিংহ বনে যাও, পদ্ম ফুলে ভোট দাও। আমি ওখানে বাইট দিয়েছি, আমি বলেছি যে দেখুন, দেশের এক বিশেষ সন্ধিক্ষণে নেতাজি সুভাষচন্দ্র বসু ফর্ট ব্লক পার্টি তৈরি করেছিল, বিশেষ প্রয়োজনে, স্বাধীনতার প্রয়োজনে নেতাজি সুভাষচন্দ্র বসু ফর্ট ব্লক পার্টির জন্ম দিয়েছিল, এবং তার সিম্বল ছিল জাম্পিং টাইগার, এবং তার হচ্ছে নির্বাচনী সিম্বল হচ্ছে সিংহ, লায়ন। এর একটা ইতিহাস আছে। ওদেরকেও আমরা জানিয়ে দিতে যাই যে এটা গোঘাট থানার মাটি, এখানে সিংহ বিক্রমে বামফ্রন্টের কর্মীরা ঝাঁপিয়ে পড়বে লড়াইয়ের ময়দানে। নেতাজি সুভাষচন্দ্র কি চেয়েছিলেন? ভারতবর্ষের জনগণ, ভারতবর্ষের যুবকরা সিংহ বিক্রমে লড়াই করবে ইংরেজ অপশাসনের বিরুদ্ধে। তাহলে ওদের জানা নেই যে সিংহ সিম্বলটার ঐতিহাসিক কারণ কি। গোঘাট থানাতেও বামফ্রন্টরা সিংহ বিক্রমে ঝাঁপিয়ে পড়বে এই অপশাসনের বিরুদ্ধে।
আচ্ছা, বিরোধী যে সমস্ত রাজনৈতিক দল আছে, তৃণমূল বলুন, বিজেপি বলুন, কংগ্রেস বলুন, তারা আপনার এলাকায়, আপনার পাড়াতে প্রচারে এসেছিলেন? কালকে আমি বাড়ি ছিলাম না, এখানে এসে আমার বাড়ির পাশেও নাকি ওরকম সব উল্টোপাল্টা স্লোগান দিয়ে গেছে, বনের সিংহ বনে যাও। আমরা কিন্তু জাতীয় ফুল পদ্ম, ওনাদের যেটা সিম্বল সেটাও জাতীয় ফুল, আর আমার যেটা সিম্বল সেটাও জাতীয় পশু। আমরা কিন্তু ওনাদের সিম্বল নিয়ে কোনো কথা বলি না, একটা কথা। আর আমি প্রথম থেকে বলে আসছি, ব্যক্তিগত আক্রমণের বিপক্ষে আমি অ্যাজ এ শিক্ষক হিসাবে আমি বলছি, প্রশান্ত কি ডাক্তারবাবু কি আমি জানি না, কাউকে আমি ব্যক্তিগত আক্রমণ করতে নারাজ। ব্যক্তি চরিত্র নিয়ে আমি কথা বলতে না যাই, ব্যক্তিগত আক্রমণ আমি করব না। হ্যাঁ, ওনারা কালকে আমার বাড়ির পাশেও নাকি ওরকম স্লোগান দিয়ে গেছেন, উল্টোপাল্টা যা বলেছে আমি দেখছি তো। সব ইয়ং ছেলেরা উদ্দাম নৃত্য করছে বাজনার তালে তালে, তাতে আর কি বলবো বলুন। মানুষ দেখবে, জনগণ বুঝতে পারছে যে কাকে সুস্থ সমাজ ব্যবস্থা যদি চালাতে হয়, সুস্থ রাজনৈতিকভাবে দেশকে যদি চালাতে হয়, সুস্থভাবে সঠিকভাবে যদি চালাতে হয়, তাহলে কাদেরকে প্রয়োজন জনগণ সেটা বেছে নেবে, মানুষ বিচার করবে। আরেকটা প্রশ্ন করব, রেজাল্ট যাই হোক না, হ্যাঁ, রেজাল্টের পর এলাকা, আপনি যেহেতু এলাকায় ঘুরছেন, এলাকায় উত্তেজনা নিশ্চয়ই বুঝতে পারছেন, তো আপনি কি মনে করেন ভোট রেজাল্ট ঘোষণা হয়ে যাওয়ার পরও কেন্দ্রীয় বাহিনীকে এই রাজ্যে কতদিনই রাখা উচিত? দেখুন, আমাদের মতে যদি ব্যবস্থা চলে, আমরা যদি ক্ষমতায় আসি, 5 ঘন্টাও কেন্দ্রীয় শাসনে থাকতে হবে না, কেন্দ্রীয় যে বাহিনীকে 5 ঘন্টাও রাখবো না। আমরা টোটাল প্রত্যেকটা গ্রাম, শহর, মন্দির, মসজিদ, প্রত্যেকটা জায়গায় শান্তি ফিরিয়ে আনবো। কিন্তু দক্ষিণপন্থী দল, বিজেপি বলুন, তৃণমূল বলুন, তাদের যা অ্যাগ্রাসিভ মনোভাব, তাদের যা আক্রমণাত্মক মনোভাব, তো ওনারা যদি কেউ ক্ষমতায় আসে, আশা করছি আসতে পারবে না, তাহলে কেন্দ্রীয় বাহিনী অন্তত 1 মাস থাকা উচিত। নাহলে পশ্চিমবাংলায় ওনারা রক্তগঙ্গা বই দেবেন, ওনাদের যা অ্যাগ্রাসিভ মনোভাব। আর আমরা বলছি, আমরা কথা দিচ্ছি, আমরা যদি শাসন ব্যবস্থায়, আমরা যদি ক্ষমতায় আসি, আমরা 5 ঘন্টাও কেন্দ্র বাহিনীকে রাখবো না। আমাদের এই ক্যাপাসিটি রয়েছে, আমাদের সে রাজনৈতিক ক্ষমতা রয়েছে। আমরা প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা গ্রাম, শহর, প্রত্যন্ত এলাকা, মন্দির, মসজিদে একদম পিসফুলি পরিস্থিতি রেখে দেবো আমরা। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।